फ्रेंड्स वेलकम टू लार्न फॉर टीचार। तो আমার নতুন ইউটিউব চ্যানেল এটা লার্ন ফর টিচার, আর যেটা আমাদের পুরনো রয়েছে যেটা অফিসিয়াল সেটা হচ্ছে ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা কিন্তু এখানে ইংরেজির ওপরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস সেট আলোচনা করব। সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস নাম্বার 8। 1 থেকে 7 পর্যন্ত কিন্তু আমাদের এখানে নেই। 1 থেকে 7 পর্যন্ত কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু নেই। 1 থেকে 7 পর্যন্ত কিন্তু তোমাদেরকে যদি দেখতে হয় তাহলে কিন্তু ডাব্লিউবি এক্সাম গাইড, ঠিক আছে, ডাব্লিউবি এক্সাম গাইড আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে ক্লাসটা করে নেবে, কারণ ওখান থেকে 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা জিনিস আলোচনা করা হয়েছে। তো আমাদের এই যে নতুন চ্যানেলটিতে এখানে 8 নম্বর মক টেস্ট সেটটি আমরা আলোচনা করব। এখানে থাকছে আমাদের সিটেট সেপ্টেম্বর 2014। সিটেট সেপ্টেম্বর 2014 সালে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিলো প্রত্যেকটা প্রশ্ন আমি বাংলাতে তোমাদেরকে বুঝিয়ে দেবো, প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলে দেবো, যাতে পরীক্ষা তোমাদের আরও আনসারগুলো করতে ইজি হয়। তাহলে প্রত্যেকে লাইক করে দাও ভিডিওটা। চলো, আর প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসার করো, ঠিক আছে, প্রত্যেকে আনসার করো। চলো 16 নম্বর কোশ্চেন আনসার করো। প্রত্যেকে 16 নম্বর কোশ্চেনটা দেখো, ভালো করে দেখবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে। বলছে দ্য টিচিং অফ রিডিং বাই অ্যাসোসিয়েটিং ক্যারেক্টার অফ গ্রুপ অফ ক্যারেক্টার্স উইথ সাউন্ড ইজ দ্য মেথড। তাহলে একটা জিনিস মাথায় রাখো, আমি যতবার ক্লাস করানোর সময় বলেছিলাম যে সাউন্ড রিলেটেড যদি কোনো কিছু থাকে, দেখো বলছে ক্যারেক্টার্স অফ গ্রুপ অফ ক্যারেক্টার উইথ সাউন্ড। যখন কোনো প্রশ্নে এই সাউন্ড শব্দটি থাকবে, আর যদি কোনো অপশানে যদি এই অপশানগুলো থাকে মরফিম, ডাইরেক্ট, ফনিক এবং হোল ল্যাঙ্গুয়েজ, তাহলে কী হবে অ্যান্সার বলো? আমি তোমাদেরকে বারবারই বলেছিলাম যদি কোনো প্রশ্নে সাউন্ড রিলেটেড কোনো কিছু থাকে, দেখো সাউন্ড মানে সাউন্ড নিয়ে যখন কথা বলবো তখন সেটা আমাদের আনসার হবে ফনিক বা ফোনোলজি। ফোনোলজি মানে কি? ফোনোলজি কথার অর্থ হচ্ছে শব্দার্থবিদ্যা, বোঝা গেল? ফোনোলজি কথার অর্থ হচ্ছে ধ্বনিবিদ্যা, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে ধ্বনি আমরা যে উচ্চারণ করছি সে উচ্চারণ সম্পর্কিত বিদ্যাকে কি বলছে? ফোনোলজি। তাহলে সাউন্ড রিলেটেড কি? সাউন্ড রিলেটেড হচ্ছে ফোন। তো একটা কথা মাথায় রাখো, ফোন দিয়ে আমরা কি করি? কথা বলি। ফোন দিয়ে আমরা কি করি? কথা বলি। আর কথাটা কি? কথাটা এক ধরনের সাউন্ড। তাহলে এখান থেকে মাথায় রাখবে ফোনোলজি হচ্ছে সাউন্ডের সঙ্গে রিলেটেড, বোঝা গেল? আর আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবে তোমরা, এই যে মরফিম কি মরফিমিক, এই যে শব্দটা রয়েছে এটা এসছে মরফোলজি, ঠিক আছে। তাহলে এই মরফোলজি মানে কি? দেখো মিনিং থেকে আসছে কি? মরফোলজি। একই রকম টার্ম না? মিনিং, মরফোলজি। অর্থাৎ যদি কোনো বাক্যের মিনিংকে বোঝায় তাহলে সেটা হবে কি আমাদের মরফেমিক বা মরফোলজি। যদি এখানে সাউন্ড শব্দটি না থেকে যদি তোমার থাকতো মিনিং, তাহলে কিন্তু আনসার করতাম আমরা মরফিম। ওকে, তাহলে বুঝতে পেরেছো? তাহলে সাউন্ড রিলেটেড হলে হবে কি? ফনিক। আর যদি মিনিং রিলেটেড হয় তাহলে আমরা করব মরফেমিক। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। চলো নেক্সট 17 নম্বর কোশ্চেন দেখো, প্রত্যেকে আনসার করো। 17 নম্বর কোশ্চেনটা আনসার করো। খুবই ভালো কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। আনসার করো। দেখো 17 নম্বর কোশ্চেন বলছে দ্য টিচার ক্যান রিমিডিয়েট, মানে একজন শিক্ষক মহাশয় কী করতে পারেন? রিমিডিয়েট করতে পারেন। রিমিডিয়েট মানে কি? সংশোধন করা। ফর দ্য স্টুডেন্ট উইথ ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিফিকাল্টি বাই, কি বলছে? দ্য টিচার ক্যান রিমিডিয়েট ফর দ্য স্টুডেন্টস উইথ ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিফিকাল্টস। তো ধরো কোনো শিক্ষার্থীর ভাষা শিখনে অক্ষমতা রয়েছে, কোনো শিক্ষার্থীর ভাষা শিখনে অক্ষমতা রয়েছে, তুমি একজন শিক্ষক হিসাবে সেগুলি কিভাবে সংশোধন করবে? প্রশ্নটা বুঝতে পেরেছো? চলো আনসার করো এবার, প্রত্যেক আনসার করো। অপশান দেখো, অপশান এ বলছে ফোকাসিং অন ইন্ডিভিজুয়াল প্রসেস উইথ ইন্ডিভিজুয়ালাইজ ইনস্ট্রাকশান। আমি তোমাদের যখন রিমিডিয়াল ক্লাস করিয়েছিলাম বা রিমিডিয়াল টিচিংয়ের ক্লাস করিয়েছিলাম তখন কিন্তু প্রত্যেকটা জিনিস বলেছিলাম না যে প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা আলাদা ক্ষমতা থাকবে, প্রত্যেকটা শিক্ষার্থীর ব্যক্তিত্ব আলাদা, প্রত্যেকটা শিক্ষার্থীর বুদ্ধি আলাদা, চাহিদা আলাদা, তাই তাদের যেহেতু আলাদা তাই প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি আলাদা আলাদাভাবে তোমাকে মনোযোগ দিতে হবে। এই যে আলাদাভাবে মনোযোগ দিচ্ছি এটাকে আমরা কি বলবো? ইন্ডিভিজুয়াল। বোঝা গেল? ইন্ডিভিজুয়াল মানে কি? ব্যক্তিগত মানে প্রত্যেকের প্রতি আলাদা আলাদা, বোঝা গেল? তাহলে এখানে বলছে যে ফোকাসিং অন ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি তোমাকে আলাদা আলাদাভাবে ফোকাস করতে হবে উইথ ইন্ডিভিজুয়ালাইজ ইনস্ট্রাকশান, এবং প্রত্যেকের জন্য তোমার কি হবে? স্ট্র্যাটেজি আলাদা হবে, প্রত্যেকের জন্য শিখন পরিকল্পনা আলাদা হবে, এটা বলা হয়েছে।
অপশান বি বলছে দেখো প্রোভাইডিং নোটস দ্যাট আর সামারাইজ অ্যান্ড সিম্পলিফাইড। তুমি শিক্ষার্থীদেরকে কী করবে, একটা নোট দিয়ে দেবে, একটা সংক্ষিপ্ত আকারে নোট দিয়ে দেবে, বলে তোরা এটা পড়ে নিবি তাহলে পরীক্ষা পাস করে যাবি। তুমি কি সেটা করবে? কখনোই করবে না। অপশান 3 বলছে দেখো ইনিশিয়ালি গিভিং ইনফরমেশন অ্যাজ রিডিং ওয়ানলি, নো রাইটিং। তুমি তাদেরকে বলবে তোমরা শুধু পড়ো, তোমাদেরকে লিখতে হবে না, তোমরা শুধু পড়ো, তোমাদেরকে কোনো কিছু লিখতে হবে না। অপশান 4 বলছে কন্ডাক্ট এক্সট্রা ক্লাস ফর দ্য স্টুডেন্ট টু ক্যাচ আপ দ্য আদার্স। তুমি কি করবে, যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য তুমি আলাদা কি করবে, ক্লাসের ব্যবস্থা করবে, যাতে আমাদের শ্রেণীকক্ষে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের পর্যায়ে তারা যেতে পারে। বোঝা গেল? তাহলে আনসার করো প্রত্যেকে কী হবে। একদম একদম সঠিক। আমি তোমাদের যখন রিমিডিয়াল ক্লাস করিয়েছিলাম, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্লাস করিয়েছিলাম, তখন বারবার একটা কথা বলেছিলাম, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ইন্ডিভিজুয়ালের ওপরে ফোকাস করার কথা বলেছিলাম। মনে পড়ছে? যারা ক্লাসগুলো রেগুলার করো প্রত্যেকে পারবে। অপশান নাম্বার কী হবে? এ। অপশান এ হবে এটার কারেক্ট। ক্লিয়ার? অপশান এ। চলো নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো বলছে কি, দ্য টিচার্স ক্যান ডেমিস্টিফাই অ্যাবস্ট্রাক্ট গ্রামাটিক্যাল টেকনোলজি সো দ্যাট দ্য স্টুডেন্ট ক্যান রাইট থ্রু দ্য। তো এখানে একজন শিক্ষক ক্যান ডেমিস্টিফাই, ক্যান মানে কি পারে, কি করতে পারে, অ্যাবস্ট্রাক্ট গ্রামাটিক্যাল টেকনোলজি। তো অ্যাবস্ট্রাক্ট মানে কি, বিমূর্ত, তাই না? অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত আমরা জানি। তো একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের বিমূর্ত গ্রামারের যে টার্মিনোলজিগুলো রয়েছে সেগুলো শেখাতে চাইছেন। ঠিক আছে, আমি সহজভাবে মানে করে দিলাম, শেখাতে চাইছেন। সো দ্যাট, যাতে করে, দ্য স্টুডেন্ট ক্যান রাইট, যাতে করে শিশুরা লিখতে পারে বা শিক্ষার্থীরা লিখতে পারে। কিসের মাধ্যমে লিখবে? দেখো এক্সপ্লিক্ট টিচিং অফ সার্টেন স্ট্রাকচার, অর্থাৎ তুমি যে টিচিং করছো, যেটা তুমি শিক্ষা দিচ্ছ তার স্ট্রাকচার, তার কি গঠন, সেটা লিখতে পারবে। অপশান নাম্বার বি বলছে সেপারেটিং অফ স্পোকেন অ্যান্ড রিটেন ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ শিক্ষার্থীরা কী করতে পারবে, সেপারেট করবে, শিক্ষার্থীরা সেপারেট করবে। সেপারেট মানে আলাদা করবে। কি আলাদা? স্পোকেন এবং রিটেনকে। তাহলে কোনো একটা ভাষার স্পোকেন এবং রিটেনকে আলাদা করার কথা বলছে। কিন্তু কালকে দেখো আমি যখন বাংলার পেডাগোজি তোমাদেরকে করিয়েছিলাম তখন কি বলেছিলাম, আমাদের যে ভাষা শিক্ষার 4টে দক্ষতা রয়েছে, শ্রবণ, কথন, পঠন, লিখন, এগুলোকে কি করতে হবে, ইন্টিগ্রেটেড ম্যানারে শিক্ষা দিতে হবে। বলেছিলাম না কালকে, ইন্টিগ্রেটেড ম্যানার। কিন্তু এখানে বলছে সেপারেট করার কথা। তাহলে এটা কি আনসার হবে? হবে না। অপশান সি বলছে দেখো লিঙ্কিং অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ উইথ রাইটিং। তাহলে শিক্ষার্থীরা কী করতে পারবে, শিক্ষার্থীরা তাদের যে ভাষা, অর্থাৎ যে কথিত ভাষা, যে মুখের যেগুলো বলছে সেই ভাষার সঙ্গে লিখিত ভাষার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারবে। বোঝা গেল? আর অপশান ডি বলছে ফ্রিকুয়েন্ট ফিডব্যাক ওনলি গ্রামাটিক্যাল ইরর। তো শুধুমাত্র শিশুরা বা শুধুমাত্র শিক্ষার্থীরা তাদের যে গ্রামাটিক্যাল যে ভুলগুলো হয় তার উপরে ফিডব্যাক দেবেন। তাহলে কী হবে, অ্যান্সার বলে ফেলো। একদম একদম সঠিক, অপশান নাম্বার সি। তাহলে এখানে বলছে যে শিশুরা বা শিক্ষার্থীরা কী করতে পারবে, তাদের যে স্পোকেন আছে এবং রাইটিং আছে তার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারবে বা লিঙ্কিং করতে পারবে। বোঝা গেল? অপশান সি হবে এই প্রশ্নের কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 19 নম্বর কোশ্চেনটা কি বলছে, 19 নম্বর কোশ্চেন বলছে ল্যাঙ্গুয়েজ ইজ টট বাই বিগিনিং উইথ সিম্পল সেন্টেন্স। তো কোনো শিক্ষার্থীকে ধরো তুমি ভাষা শিক্ষা দেবে, তো তুমি কি করলে, প্রথমে তাদেরকে কিছু সহজ সরল বাক্য বললে। বোঝা গেল? বলছে ল্যাঙ্গুয়েজ ইজ টট, ভাষা শিক্ষা দেওয়া হয় বাই বিগিনিং, কিসের মাধ্যমে, উইথ সিম্পল সেন্টেন্স, সহজ সরল শব্দের মাধ্যমে, ইনস্টেড অফ ইনিশিয়াল সাউন্ড, তার যে শব্দ, ভালো করে বোঝো, কোনো শিশুদেরকে ভাষা শেখাতে চাইছো। আমরা জানি ভাষা শিক্ষার বিভিন্ন স্টেপ রয়েছে। কি কি পড়েছিলাম মনে করো, একটা হচ্ছে কি শব্দানুক্রমিক পদ্ধতি, বর্ণানুক্রমিক পদ্ধতি, বাক্যানুক্রমিক পদ্ধতি, মনে পড়ছে? পড়িয়েছিলাম না? যারা ক্লাস করো তারা নিশ্চয়ই পারবে। তাহলে এখানে বলছে যে তুমি যখন শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষা দিচ্ছ, তুমি কি করছো, তাদেরকে শব্দানুক্রমিক মানে শব্দ ব্যবহার না করে তুমি কি করছো, ছোট ছোট বাক্য ব্যবহার করছো বা সহজ সরল বাক্য ব্যবহার করছো। এটাকে কি বলা হয়, বুঝতে পেরেছো? তুমি বাচ্চাদেরকে শব্দ না শিখিয়ে সরাসরি বাক্য শিক্ষা দিচ্ছ, এটাকে কি বলবো? অপশান এ কমিউনিকেশন ইজ বেসড অন কমপ্লিট সেন্টেন্স। এর কারণ তুমি বাচ্চাদেরকে বা শিক্ষার্থীদেরকে ছোট ছোট শব্দ না শিখিয়ে, ধরো আমি শিক্ষার্থীদেরকে জল শিখালাম না, আমি সরাসরি বললাম যে আমি জল খাবো, এর মাধ্যমে তুমি কি করতে চাইছো?
অপশন এ বলছে কমিউনিকেশন ইজ বেসড অন কমপ্লিট সেন্টেন্স, কারণ আমাদের যে যোগাযোগ বা কমিউনিকেশন সেটা একটা কমপ্লিট সেন্টেন্সের ওপর নির্ভর করে। দেখো সবসময় আমাদের যোগাযোগটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্সের ওপর নির্ভর করে না, অনেক সময় শব্দের ওপরে বা ছোটো ছোটো সেন্টেন্সের ওপরে নির্ভর করে। যেমন আমি বললাম যে আয়, এখানে আই, এখানে আই, বা আই, এই আই দিয়ে কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে আমি তাকে ডাকছি। দেখো এখানে একটা পুরো বাক্য বললাম না যে তুমি এখানে এসো, আমি এই বাক্যটা না বলে আমি বললাম যে এসো, দেখো অর্থ কিন্তু প্রকাশ পেল। তার মানে আমার যে কমিউনিকেশন সেটা কিন্তু পুরো সেন্টেন্স যে বলতে হবে সেটা নয়। কমিউনিকেশন মানে কি, তুমি মনের ভাব প্রকাশ করতে পারছো, এখানে পুরো সেন্টেন্সের উপরে ফোকাস করা হয় না। বোঝা গেল? অপশন বি বলছে দেখো প্রোনাউন্সিয়েশন হ্যাজ নো প্লেস ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আমরা যে ভাষার আত্মীকরণ করব বা ভাষার আত্মীকরণে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দের যে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন মানে কি উচ্চারণ, উচ্চারণের কোনো গুরুত্ব নেই, এটা তো ভুল। উচ্চারণের তো অবশ্যই গুরুত্ব থাকবে। অপশন সি বলছে গ্রামার অ্যান্ড প্রোনাউন্সিয়েশন হ্যাভ ইকুয়াল প্লেস ইন দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং। আবার 3 নম্বরে বলছে আমাদের যে ল্যাঙ্গুয়েজ টিচিং রয়েছে বা ভাষা শিক্ষা রয়েছে সেই ভাষা শিক্ষার ক্ষেত্রে গ্রামার এবং প্রোনাউন্সিয়েশন একই রকম মানে ভ্যালু অবস্থান করে। দেখো জিনিসটা এখানে করে ভালো করে বোঝো, আমরা যে ল্যাঙ্গুয়েজ টিচিং করছি বা ভাষা শিখছি, কোনো একটা ভাষা শিখছি, সেখানে গ্রামারে কিন্তু ভূমিকা রয়েছে, এছাড়াও কোনো শব্দের প্রোনাউন্সিয়েশন বা শব্দের উচ্চারণের ভূমিকা রয়েছে, কিন্তু দুজনের ভূমিকা কি এক? ভালো করে বোঝো, এখানে বলছে হ্যাভ ইকুয়াল প্লেস, তাদের কি ইকুয়াল প্লেস রয়েছে বা সমান গুরুত্ব কি রয়েছে? না, গ্রামারের আলাদা গুরুত্ব, প্রোনাউন্সিয়েশনের আলাদা গুরুত্ব। বোঝা গেল? তাহলে এটা কিন্তু হবে না, ইকুয়াল হবে না। অপশান ডি বলছে গ্রামার ইজ অ্যান ইম্পর্টেন্ট কিছু কি বেসিস অফ কমিউনিকেশন। তাহলে আমরা যখন কমিউনিকেশন করছি বা আমরা যে যোগাযোগ করছি, আমরা যে ভাষার ব্যবহার করছি, সেখানে কিন্তু গ্রামার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কীভাবে আনসার বলো? একদম একদম সঠিক হবে অপশান নাম্বার ডি, গ্রামার। তাহলে দেখো ভালো করে বোঝো, যখন আমি শিক্ষার্থীদেরকে জল, কল, বল এই সমস্ত শব্দগুলো না শিখিয়ে আমি সরাসরি যখন একটা বাক্য ব্যবহার করব, তখন অটোমেটিক্যালি শিশুরা কিন্তু একটা গ্রামার শিখে নেবে, তার সঙ্গে কিভাবে মনের ভাব প্রকাশ করতে হয় সেটা তারা শিখতে পারবে, আর এছাড়াও প্রত্যেকটা শব্দের অর্থ তারা শিখতে পারবে। তাই এখানে বলছে আমরা যে কমিউনিকেশন করি সেখানে কিন্তু গ্রামারটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরো আমি আমার মাকে গিয়ে বললাম যে আমি ভাত খাবো, কিন্তু আমি আমার মাকে যদি বলি ভাত আমি খাবো, বাক্যটা কি শুনতে ভালো লাগছে? বা ভাত আমি খাবো না বলে খাবো ভাত আমি, বাক্যটি কি শুনতে ভালো লাগছে? লাগছে না। তাহলে গ্রামার মেনটেন করতে হবে, কমিউনিকেশনের ক্ষেত্রে আমাকে কিন্তু গ্রামার মেনটেন করতে হবে। তাই বলা হয়েছে যে গ্রামার ইজ অ্যান ইম্পর্টেন্ট বেসিস অফ দ্য কমিউনিকেশন। ক্লিয়ার? অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট। ক্লিয়ার? চলো 20 নাম্বারটা আনসার করো এবার। 20 নাম্বারটা কী বলছে দেখো, হুইচ অ্যাক্টিভিটি বেস্ট সাপোর্ট দ্য প্র্যাকটিস অফ স্পিকিং স্কিল। তো তুমি শিক্ষার্থীদেরকে স্পিকিং স্কিল বা কথা বলার দক্ষতা বৃদ্ধি করতে চাইছো, তুমি নিচের কোনটি করবে? অপশান এ স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ এ টপিক অ্যান্ড প্রেজেন্ট এ ফর্মাল রিপোর্ট। কি বলছে? স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্টলি, স্টুডেন্ট মানে কি, এখানে কি বলছে স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্টলি, স্টুডেন্টদেরকে বা শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে কি করবে তুমি? ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে রিসার্চ করতে বলবে, কোনো একটা টপিকের ওপরে শিক্ষার্থীদেরকে তুমি রিসার্চ করতে বলবে, অ্যান্ড প্রেজেন্ট এ ফর্মাল রিপোর্ট, এবং তিনি ওটার ওপরে একটা রিপোর্ট প্রকাশ করতে বলবেন। তাহলে দেখো তো, সে একটা রিসার্চ করলো, রিসার্চ করার পরে একটা রিপোর্ট করলো, তার মানে কি এখানে তার লিখন দক্ষতা প্রকাশ পেল, এখানে কিন্তু তার স্পিকিং দক্ষতা প্রকাশ পেল না। অপশান বি বলছে দ্য টিচার্স গিভিং পারপোজফুল ডিকটেশন বাই ইন্টিগ্রেটিং ইট উইথ এ স্পোকেন অ্যাক্টিভিটি। কি বলছে? এখানে বলছে ডিকটেশন দেবে। তো একজন শিক্ষক মহাশয় কিছু ডিকটেশন দিল, ধরো কোনো একটা নোট আছে, সেই নোটটা স্যার বলছেন শিক্ষার্থীরা কী করবে? লিখবে। ডিকটেশন মানে কি? ডিকটেশন কথার অর্থ হচ্ছে শুনে শুনে লেখা। তাহলে যখন কোনো শিক্ষার্থী শুনে শুনে লিখবে তখন কিন্তু তার দুটো দক্ষতা বৃদ্ধি পাবে, একটা লিখন দক্ষতা আর তার সঙ্গে সঙ্গে হবে শ্রবণ দক্ষতা। বোঝা গেল? লিখন দক্ষতা এবং শ্রবণ দক্ষতা দুটো কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এখানে কিন্তু স্পিকিং দক্ষতাটা হচ্ছে না শিক্ষার্থীর। অপশান সি বলছে ইন্ডিভিজুয়ালি স্টুডেন্ট রিড এ কেস স্টাডি অ্যান্ড ড্রাফট এ রেসপন্স। দেখো এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীরা কী করবে? কোনো একটা কেসকে ভালো করে পড়বে এবং তারপরে সেটা কি করবে? ড্রাফট করবে। ড্রাফট কথার অর্থ হচ্ছে লেখা, কোনো একটা জিনিস পড়ে লিখবে। কারণ এটাও দেখো একটা রাইটিং রিলেটেড হয়ে যাচ্ছে, এখানে কিন্তু স্পিকিংটা আসছে না। অপশান 4 বলছে স্টুডেন্ট টেল দেয়ার কিছু ভ্যারিয়েশন অফ স্টোরি বেস অন সাম হিন্টস অ্যান্ড অ্যাপ্লাই ইট
ইট টু এ প্রবলেম সলভিং সিচুয়েশন। অপশানগুলো দেখো, বলছে স্টুডেন্ট টেল, স্টুডেন্টরা বলবে। দেখো এবার বলা চলে এসছে, কারণ স্পিকিং মানে কি বলা, তাহলে স্টুডেন্ট টেল শিশুরা বলবে বা শিক্ষার্থীরা বলবে দেয়ার ভ্যারিয়েশন অফ স্টোরি, তারা বিভিন্ন ধরনের গল্প বলবে। তাহলে প্রত্যেকটা শিশু কী করবে, তারা বিভিন্ন ধরনের গল্প বলবে। ওয়ান দ্য সাম হিন্ট, কিছু হিন্টস প্রদান করা হবে, স্যার তাদেরকে কিছু হিন্টস দেবে বা শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে কিছু হিন্টস প্রদান করবে গল্পের। সেই হিন্টসগুলোকে ব্যবহার করে কি করবে, তারা একটি গল্প বলবে। তাহলে বুঝতে পারছো, তার মানে কি, যখন তারা গল্প বলছে তার মানেই তাদের স্পিকিং যে অ্যাবিলিটি বা স্পিকিংয়ের যে দক্ষতা সেটা কিন্তু ডেভেলপ হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি। ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট দেখো। এবার আমরা দেখবো 21 নম্বর কোশ্চিন। 21 নম্বর কোশ্চিনে ভালো করে দেখো, তাহলে কিন্তু ক্লিয়ার হবে। ওকে, দেখো 21 নম্বর কোশ্চিন বলছে ডেভেলপ এ রিসোর্স বুক। ভালো করে বোঝো, কোশ্চিনে বুঝতে হবে, বুঝতে পারলে কিন্তু একদম ইজি। ঠিক আছে, এখানে বলছে ডেভেলপ এ রিসোর্স বুক, রিসোর্স বক্স। বক্স মানে কি, ধরো যখন একটা বাচ্চা ক্লাসে গেছে, ক্লাস 1 বা ক্লাস 2 এর পরে, তখন দেখবে তাদের বিভিন্ন ধরনের কি থাকে। আমাদের যেমন ক্লাস 1, যখন আমরা ক্লাস 5-6-এ পড়তাম, কী ছিল, আমাদের একটা জ্যামিতি বক্স ছিল না? কিন্তু আমাদের কি এখন জ্যামিতি বক্স আছে? নেই। যখন একটা ক্লাস 1-এ পড়ছে একটা শিশু, তখন তাকে কি বলা হয়েছে, একটা রিসোর্স বক্স করতে। ঠিক এটা জ্যামিতি বক্সের মতো, বোঝা গেল? শুধুমাত্র জ্যামিতি বক্সে আমাদের অঙ্কের যে জিনিসগুলো প্রয়োজন, মানে জ্যামিতির যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন সেগুলো থাকে, কিন্তু রিসোর্স বক্সে অনেক কিছু থাকতে পারে। কি কি থাকতে পারে দেখো, ডেভেলপ এ রিসোর্স বক্স ফর এ ক্লাস 1। ক্লাস 1-এর শিক্ষার্থীদের রিসোর্স বক্স তৈরি করার জন্য দ্য টিচার গিভ, একজন শিক্ষক মহাশয় কী করলেন, 3 ইনস্ট্রাকশন টু ইচ স্টুডেন্ট, প্রত্যেকটা শিক্ষার্থীকে 3টে ইনস্ট্রাকশন দিলেন বা 3টে আদেশ করলো বা 3টে পরামর্শ দিল। বোঝা গেল? রিগার্ডিং হুইচ আইটেম আর টু বি পুট ইন ইট, মানে কোন কোন জিনিসগুলো ওই বাক্সের মধ্যে রাখতে হবে, তার উপরে তিনি 3টে ইনফরমেশন দিল শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের। কি কি রাখতে বলেছে দেখো, একটা হচ্ছে কি পাপেট মানে কি, পুতুল রাখতে বলেছে। পিস অফ হচ্ছে কি কালার ফ্যাব্রিক, মানে একটা টুকরো, মানে রঙিন কাপড়ের টুকরো রাখতে বলেছে। তারপর হচ্ছে কি ব্রাশ রাখতে বলেছে। স্টেনলেস কথাটির মানে হচ্ছে যে তোমার যেমন হচ্ছে রাবার, তারপর হচ্ছে কি পেন্সিল, তারপরে ধরো রুল কাটার, এগুলোকে কি বলছে, স্টেনলেস বলছে। তাহলে এগুলো রাখতে বলেছে। আর একটা কী বলছে, কালার পেন্সিল রাখতে বলেছে। স্মল টয় এবং ছোট্ট খেলনা রাখতে বলেছে। তার কারণ কি, ছোট ছোট বাচ্চারা খেলতে ভালোবাসে, তাই খেলনা রাখতে বলেছে। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে রিসোর্স বক্স, অর্থাৎ এমন একটা বক্স যে বক্সটা শিক্ষার্থীদের প্রতিনিয়ত ব্যবহার করা হবে বা শিক্ষার্থীদের প্রয়োজনে লাগবে, সেটাকে বলছে রিসোর্স বক্স। তো স্যার কি বললো, যে তোমরা একটা রিসোর্স বক্স তৈরি করো, সেখানে কিন্তু তোমরা পাপেট, পিস অফ কালার ফেব্রিক, ব্রাশ, স্টেনলেস এগুলো তোমরা রাখবে। বোঝা গেলো? এই প্রশ্নটা, এই ইনস্ট্রাকশনটা স্যার তার ছাত্রছাত্রীদের বলেছে। এবার দেখো বলছে দিস অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিকে আমরা কি বলবো, অপশানগুলো দেখো। এবার অপশানগুলো দেখো কি বলছে। এবার অপশান এতে কি বলছে দেখো, লিসেনিং উইথ কনসেন্ট্রেশন ফর স্পেসিফিক ইনফরমেশান ফর নিডেড ফর টাস্ক। এখানে কি বলছে, লিসেনিং উইথ কনসেন্ট্রেশন, এখানে শিক্ষার্থীর কী হচ্ছে, কনসেন্ট্রেশন হচ্ছে। কনসেন্ট্রেশন মানে কি, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে কোনো কিছু শুনবে। তাহলে এখানে কি বলছে দেখো, যে লিসেনিং উইথ কনসেন্ট্রেশন ফর স্পেসিফিক ইনফরমেশান নিডেড ফর এ টাস্ক, মানে এখানে শিক্ষার্থীরা কি করছে, স্যার যে কথাগুলো বলেছে সেগুলো তারা কনসেন্ট্রেশন দিয়ে শুনেছে। বলছে লিসেনিং, এর মাধ্যমে কি হবে, শিক্ষার্থীরা যে কনসেন্ট্রেশন করবে বা মনোযোগ দিয়ে তারা কিন্তু কথাগুলো শুনবে। অর্থাৎ স্পেসিফিক ইনফরমেশান, স্যার যে ইনফরমেশানগুলো দিয়েছে বা স্যার যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সেগুলো কিন্তু তারা মনোযোগ দিয়ে শুনবে। কারণ তাদের এগুলো প্রয়োজন, কারণ তাদের এটা প্রয়োজনীয় কাজ। বোঝা গেল? অপশন বি বলছে স্টেজ ইন এ লিসেনিং সেশন হোয়েন এ লিসেনার কমপ্লিট এ টাস্ক। ভালো করে বোঝো, এটা হচ্ছে কি, এই যে বাক্যটা বলা হয়েছিল যে স্যার তাদেরকে কি করেছে বা শিক্ষক মহাশয় তাদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছে, এই যে ইনস্ট্রাকশন দেওয়া এটা হচ্ছে একটা লিসেনিংয়ের একটা স্টেজ। যখন কোনো একটা কাজ বা যখন কোনো একটা টাস্ক কমপ্লিট করা হয়, বোঝা গেল,
অপশান সি বলছে লিসেনিং টু এ ন্যাচারাল কনভারসেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট। এটি শুধুমাত্র একজন শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে কথোপকথন। তাই কি আমরা দেখলাম যে শিক্ষক মহাশয় যদি শিক্ষার্থীদের সঙ্গে যদি কথোপকথনই করতে চাইতো তাহলে তো বলতো যে আজকে তোমরা বাড়ি থেকে কী খেয়ে এসেছো, তোমাদের শরীর কেমন আছে, এগুলো জিজ্ঞেস করতো। কখনোই তাদেরকে বলতো না যে তোমরা রিসোর্স বক্স তৈরি করবে, বলতো কি? বলতো না। তাহলে এটা হবে না। অপশান নাম্বার ডি বলছে দেখো লিসেনিং টু এ স্পিচ হুইচ ইজ সেমি স্ক্রিপ্ট। সেমি স্ক্রিপ্ট মানে যেটা মানে অর্ধেকটা লেখা আছে, স্ক্রিপ্ট মানে কি? লেখা। তাহলে এটা কি? এটা হচ্ছে অর্ধ লেখা। তাহলে লিসেনিং টু এ স্পিচ কোনো কিছু শোনা, যে হুইচ মানে যেটি অর্ধেক অর্ধেক লেখা আছে, কোনো কিছু অর্ধ অর্ধ লেখা আছে সেটাকে শোনা, এটা বলতে চাইছে। সেটাকে আমরা দেখলাম না। তাহলে এখানে কি ছিল যে আমাদের যে শিক্ষক মহাশয় সে কিন্তু তার শিক্ষার্থীদেরকে কিছু ইনস্ট্রাকশান দিয়েছে। ইনস্ট্রাকশান দিলে শিক্ষার্থীরা কি করবে সেটা কিন্তু মনোযোগ সহকারে শুনবে, কারণ সেগুলো তাদেরকে করতে হবে। কারণ বলছে লিসেনিং উইথ কনসেন্ট্রেশন ফর স্পেসিফিক ইনফরমেশান নিডেড ফর টাস্ক। বুঝতে পেরেছো? অপশান এ। প্রশ্নগুলো অতটা সহজ নয়, প্রশ্নগুলো যথেষ্ট কঠিন আছে। এখন মনে হচ্ছে সহজ, কিন্তু এক্সাম হলে কিন্তু অনেকটা টাফ, কিন্তু এই প্রশ্নগুলো যথেষ্ট টাফ আছে এই প্রশ্নগুলো। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট 22 নাম্বার দেখো। এবার 22 নম্বর কোশ্চেন বলছে ভোকাবুলারি ইন দ্য হচ্ছে কি টার্গেট ল্যাঙ্গুয়েজ শুড বি কিপড আন্ডার কন্ট্রোল কিছু গ্রেড দিস ক্যান বি ডান বাই। তো তুমি কি করতে চাইছো? টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে এবার আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখতে হবে। টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে যে ভাষাটা আমরা শিখব সেটাকে বলছি টার্গেট ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের ক্ষেত্রে ইংলিশটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কি বলছে দেখো টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কি? যেটা আমরা শিখতে চাইছি, যেটা আমাদের টার্গেটে রয়েছে সেটাকে বলবো টার্গেট ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের ক্ষেত্রে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তাহলে কি বলছে ভোকাবুলারি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। যখন কোনো একটা টার্গেট ল্যাঙ্গুয়েজে শিক্ষার্থীদেরকে ভোকাবুলারি শিক্ষক মহাশয় শেখাতে চাইছেন তখন তিনি কি করবেন? প্রশ্নটা এটা, ঠিক আছে? প্রশ্নটা নিজের মতো করে তুমি সাজিয়ে নেবে মনের মধ্যে, মানে অনেক কিছু জটিল থাকবে কিন্তু নিজের মনের মধ্যে তুমি প্রশ্নটাকে সহজ করে নেবে, তাহলে আনসার করতে দেখবে অনেক সুবিধা হবে। বলছে ভোকাবুলারি ইন দ্য যে কি টার্গেট ল্যাঙ্গুয়েজ শুড বি কিপড আন্ডার কন্ট্রোল আই গ্রেডেড দিস ক্যান বি ডান। তুমি শিক্ষার্থীদেরকে দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে তাদেরকে প্রচুর পরিমাণে ভোকাবুলারিকে কন্ট্রোল করতে চাইছো বা ভোকাবুলারি শেখাতে চাইছো, তুমি কি করবে? অপশান দেখো দ্য টিচার্স প্রোভাইডিং এ শর্ট লিস্ট অফ ওয়ার্ডস দ্যাট আর কমনলি ইউজ। তুমি একজন টিচার, তুমি শিক্ষার্থীদেরকে কিছু ওয়ার্ডের একটা লিস্ট দিয়ে দেবে যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি। ওকে, অপশান নাম্বার বি বলছে স্টুডেন্ট লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং ইন দ্য কনটেক্সট অফ দ্য রিয়েল লাইফ সিচুয়েশন। তুমি শিক্ষার্থীদেরকে নিয়ে কি করবে যে তাদের যে বাস্তব জীবনে যে সমস্ত কনটেক্সটগুলো রয়েছে বা বাস্তব জীবনে যে সমস্ত শব্দগুলো বাক্যগুলো রয়েছে সেগুলো তুমি সবসময় ব্যবহার করবে। বোঝা গেল? বাস্তব জীবন বলেছে, রিয়েল লাইফ সিচুয়েশন বলেছে। বুঝতে পারছো কী হবে আনসার? অপশান সি বলছে স্টুডেন্ট রাইট স্পিক ইউজিং এ গ্রেডেড লিস্ট অফ নিউ ওয়ার্ডস। তো শিশুরা কি করবে? কিছু নতুন নতুন শব্দের একটা লিস্ট বানাবে। বোঝা গেল? স্টুডেন্ট রাইট, স্টুডেন্টরা লিখবে, রাইট করবে এবং বলবে কি বলবে? ইউজিং, ব্যবহার করে গ্রেডেড লিস্ট অফ নিউ ওয়ার্ডস। শিক্ষক মহাশয় যে নতুন লিস্টগুলো দিয়েছে সেই লিস্টগুলো ব্যবহার করে তারা নতুন নতুন শব্দ বলবে এবং তারা লিখবে। আর অপশান নাম্বার ডি বলছে স্টুডেন্ট রিড এ প্রেসক্রাইবড বুক অ্যান্ড টেক এ ভোকাবুলারি কুইজ। তাই আমাদের যে সিলেবাসে যে বইগুলো রয়েছে বা শিক্ষক মহাশয় কোনো একটা বই তাদেরকে কিনতে বলেছে, সে বইটা তারা কিনে নিয়েছে অর্থাৎ প্রেসক্রাইব করেছে, তাই না? যেমন ডক্টর প্রেসক্রাইব করে মেডিসিন, ঠিক তেমনি এখানে শিক্ষক মহাশয় কোনো একটা বইকে প্রেসক্রাইব করেছেন, শিক্ষার্থীরা সেই বইটি কিনে সেটা পড়ছে এবং কুইজ করছে। তাহলে কী হবে আনসার বলে ফেলো? একদম একদম সঠিক। প্রত্যেকের অপশান নাম্বার কী হবে? বি। তাহলে এখানে স্টুডেন্ট লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং ইন দ্য কনটেক্সট অফ রিয়েল লাইফ সিচুয়েশন। শিক্ষার্থীদেরকে ভোকাবুলারি শিক্ষা দিতে হবে তাদের রিয়েল লাইফ সিচুয়েশনের ওপর ভিত্তি করে। ক্লিয়ার? অপশান বি। চলো নেক্সট দেখো। নেক্সট 23 নম্বর কোশ্চেন দেখো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অনেক কঠিন। আমি বলছি তো এই যে 2014 সালের প্রশ্নগুলো অনেকটা কঠিন ছিল, অনেক বড় বড় প্রশ্ন এবং অনেক কঠিন কোশ্চেন, একটু বুঝে করতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখো এটা দেখো অনেকটা কঠিন কোশ্চেন। বলছে টু অ্যাচিভ কমিউনিকেট কম্পিটেন্স, শিশুদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ দক্ষতা বাড়িয়ে তোলার জন্য। বোঝা গেল? ভালো করে দেখো কি বলছে যে টু অ্যাচিভ, অ্যাচিভ মানে অর্জন করা বা বাড়িয়ে তোলা, কিছু কমিউনিকেটিভ কম্পিটেন্স। কমিউনিকেটিভ কম্পিটেন্স মানে যোগাযোগ ক্ষমতা। শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য দ্য লার্নার্স নিড টু বি কম্পিটেন্ট। দ্য লার্নার্স
যা শিশুদের বা শিক্ষার্থীদের কী দরকার, নিড মানে প্রয়োজন, টু বি কম্পিটেন্ট তাদেরকে দক্ষ হতে হবে বা তাদের দক্ষতা অর্জন করা প্রয়োজন ইন 4 অ্যাসপেক্ট, 4টে দিকে। তাহলে প্রশ্নটা কি বললো, যে শিক্ষার্থীদের কমিউনিকেটিভ কম্পিটেন্স বা শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করার জন্য 4টি দক্ষতা থাকতে হবে বা 4টি দিকে তাদের দক্ষ হতে হবে। কি কি? নাম্বার ওয়ান বলছে লিঙ্গুইস্টিক মানে ভাষাগত দিকে। 2 নম্বর হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক মানে সামাজিক দিক থেকে, অর্থাৎ সমাজে কীভাবে কথা বলবো, কার সঙ্গে কীভাবে মিশবো, এগুলো হচ্ছে সোশ্যাল লিঙ্গুইস্টিক। তারপরে যে ডিসকোর্স মানে কোন একটা শব্দ কখন কোন পরিস্থিতিতে কীভাবে বলতে হয় এগুলো, তাহলে ডিসকোর্স। অ্যান্ড স্ট্র্যাটেজি এবং কোন ধরনের স্ট্র্যাটেজিকে আমাকে ফলো করতে হবে। তাহলে এই 4টে দক্ষতা কি কি? একটা লিঙ্গুইস্টিক, একটা হচ্ছে কি সোশিও লিঙ্গুইস্টিক, একটা ডিসকোর্স আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি। এই 4টে দক্ষতাকে ভালো করে শিখতে হবে। হেয়ার মানে এখানে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স বলতে কী বোঝায়, এখানে ভাষাগত দক্ষতা বলতে কী বোঝায়, বুঝতে পেরেছো এবার? তাহলে এখানে ভাষাগত দক্ষতা বলতে কী বোঝায়, চলো দেখো অপশানগুলো ভালো করে দেখো। বলছে ইউজ অফ সেন্টেক্স, লেসিক্স অ্যান্ড স্ট্রাকচার, কোনো একটা বাক্য বা কোনো শব্দর গঠন, সেন্টেক্স মানে কি গঠন, কোনো একটার গঠন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি লেসিক্স মানে কোন শব্দটা কোথায় কখন কীভাবে ব্যবহার করতে হবে সেটা জানতে হবে। আর একটা হচ্ছে কি স্ট্রাকচার মানে গঠন জানতে হবে, বোঝা গেল? তাহলে যে বাক্যগুলো আমি ব্যবহার করব বা যে শব্দগুলো ব্যবহার করব তার গঠন, তার ব্যবহার সব কিছু আমাকে জানতে হবে। এটাকে বলছে কি ল্যাঙ্গুইস্টিক কম্পিটেন্স, বোঝা গেল? অর্থাৎ ভাষাগত দক্ষতা। তাহলে ভাষাগত দক্ষতা কি? ভাষাগত দক্ষতা হচ্ছে একজন ব্যক্তি যিনি মানে কোনো পরিস্থিতিতে কোন ধরনের ভাষা ব্যবহার করতে হবে, কিভাবে ভাষা ব্যবহার করতে হবে, সব কিছু যিনি জানেন তাকেই বলছি আমরা লিঙ্গুইস্টিক কম্পিটেন্স বা ভাষাগত দক্ষ, বোঝা গেল? অপশান বি বলছে দেখো এক্সপ্রেশন অফ মিনিং অফ হোয়াট দে কমিউনিকেট, যখন তারা কমিউনিকেট করবে বা যখন তারা যোগাযোগ করবে তার মানে কি সেটা কিন্তু তারা প্রকাশ করবে। অপশান সি দেখো বলছে ইউজ অফ ফরম্যাটস অ্যান্ড স্টাইলিটিক ডিভাইস, তো তুমি কি করবে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট ব্যবহার করবে এবং স্টাইলিক ডিভাইস, বিভিন্ন ধরনের স্টাইলিশ ডিভাইস ব্যবহার করবে। অপশান ডি বলছে কন্টেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ইউজ অফ ভোকাবুলারি, তুমি কি করবে একটা কন্টেন্ট অর্গানাইজেশন করবে, একটা কন্টেন্ট বা একটা বিষয়বস্তু নির্বাচন করবে এবং সেখানকার ভোকাবুলারিগুলো শেখাবে। কী হবে অ্যান্সার বলে ফেলো এবার? একদম সঠিক, অপশান নাম্বার এ। অপশান এ হবে কারেক্ট, যে তোমার মধ্যে যখনই ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্স বাড়বে বা ভাষাগত দক্ষতা বাড়বে তখন তুমি কি করতে পারবে, সেই ভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে, কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় সেটা জানতে পারবে এবং প্রত্যেকটা বাক্যের যে সিনট্যাক্স রয়েছে বা গঠনগত রূপ রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। অপশান এ হবে এটার কারেক্ট। ক্লিয়ার? অপশান এ। বুঝতে পারছো কতটা ডিফিকাল্ট কোশ্চেন এসছে পরীক্ষায়? দেখো 24 নম্বর কোশ্চেন, এক্সাম্পল অফ ক্রিয়েটিভ রিডিং মানে সৃজনশীল পঠন। তাহলে সৃজনশীল পঠন আমরা কিভাবে পাবো বা সৃজনশীল পঠনকে আমরা কিভাবে মূল্যায়ন করব? অপশানগুলো দেখো রেফারেন্স ওয়ার্ক ডান ইন দ্য লাইব্রেরি ফর মোর ইনফরমেশন অন দ্য থিম, ধরো কোনো একটা টপিকের ওপরে তুমি শিশুদের বা শিক্ষার্থীদেরকে বললে লাইব্রেরিতে যাও, সেখানে অনেক বই আছে সেগুলো পড়ো, এটা বললে। অপশান বি বললে সারফাইনিং দ্য ইন্টারনেট ফর রিলেটেড ইনফরমেশন, তুমি কি বললে ওই যে রিলেটেড ইনফরমেশন, যে টপিকটা তোমার আলোচ্য বিষয় সেই টপিক রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশান ইন্টারনেট থেকে সংগ্রহ করা। অপশান নাম্বার সি বলছে ড্রামা স্টেশন মানে নাটকে রূপান্তর করা, তাহলে যে কোনো জিনিসকে নাটকে রূপান্তর করা, অ্যান্ড রোল প্লে করা এবং অভিনয় করা, অ্যান্ড রিরাইটিং এবং পুনরায় লেখা ফ্রম দ্য ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, যখন তুমি কোনো একটা জিনিসকে তোমার নিজের পয়েন্টের ওপর ভিত্তি করে বা ডিফারেন্ট টাইপ অফ ভিউয়ের ওপর ভিত্তি করে কোনো জিনিস লিখবে তখন সেটাকে আমরা কি বলবো? ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ মানে কি? সৃজনশীল, অর্থাৎ কোনো কিছু নতুনত্ব করা, অর্থাৎ এখানে বলছে দেখো রিরাইটিং ফ্রম এ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, বোঝা গেল? তাহলে অপশান নাম্বার সি হবে এটার কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট 25 নম্বর কোশ্চেন বলছে দ্য টিচার কিউজ ফর হচ্ছে কি অ্যাক্টিভিটিস আর গিভেন ইন দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস। এবার কি বলছে দেখো দিস কিছু কি এক্সপ্লয়েটস দ্য কমিউনিকেটিভ পোটেনশিয়াল অফ এ গিভেন স্ট্রাকচার। এখানে কি বলছে দেখো, তো এখানে বলছে যে একটা ক্লাসরুম রয়েছে সেখানে ইংরেজি ক্লাস হবে, ইংরেজির সমস্ত প্রশ্নপত্র লেখা সব কিছু কী করা হয়েছে? বাংলাতে দেওয়া হয়েছে, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়েছে, বুঝা যাচ্ছে?
বোঝা গেছে? ইংরেজি ক্লাস কিন্তু সব কিছু কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করা হয়েছে। দ্য টিচার কিছু কিউজ ফর অ্যাক্টিভিটিস আর গিভেন, শিক্ষক মহাশয় যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো দিয়েছেন ইন দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তিনি কী বলছেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষায় তিনি দিয়েছেন। ইন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, অর্থাৎ ইংরেজি ক্লাসে তিনি কী করছেন, বাংলা ভাষাতে সেই ইংরেজিগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করে শিক্ষার্থীদেরকে দিয়েছেন। দিস এক্সপ্লয়েটস দ্য কমিউনিকেটিভ পোটেনশিয়াল অফ দ্য গিভেন স্ট্রাকচার, এটার মধ্যে দিয়ে কোনটি প্রকাশ পাচ্ছে? অপশন দেখো, স্যান্ডউইচ অ্যাপ্রোচ, অপশন বি কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, অপশন সি বলছে বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচ, আর অপশন ডি বলছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার কি বলে ফেলো? অপশন নাম্বার একদম কারেক্ট, অপশন সি বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচ। বাইলিঙ্গুয়াল মানে কি দুটো ভাষা থাকবে, যেহেতু ইংরেজি ভাষার ক্লাস সেখানে কি করলাম, আমি বাংলাতে কিছু কিছু নোট আমি লিখে দিয়েছি, তার মানে কি সেখানে আমার দ্বিতীয় ভাষা চলে আসলো, অর্থাৎ সেটাকে আমরা কি বলবো, বাইলিঙ্গুয়াল বা বাইলিঙ্গুয়াল টেকনিক। ক্লিয়ার? অপশন নাম্বার সি। চলো 26 নম্বর কোশ্চেন আনসার করো। 26 নম্বর কোশ্চেন বলছে দেখো, দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইজ এ কনফ্লুয়েন্স। কনফ্লুয়েন্স মানে কি? কনফ্লুয়েন্স মানে ধরো যেখানে অনেক কিছু মিলিত হয় সেটাকে বলছে কি কনফ্লুয়েন্স বা সঙ্গম বলতে পারি, যেখানে অনেক কিছু মিলিত হয় তাকে বলছে কনফ্লুয়েন্স। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম অর্থাৎ একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ক্লাসরুমে কি রয়েছে, ভ্যারাইটির ল্যাঙ্গুয়েজ রয়েছে, বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে। ভালো করে বোঝো প্রশ্নটা, বলছে দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম একটি দ্বিতীয় ভাষার ক্লাসে ইজ এ কনফ্লুয়েন্স অফ দ্য ভ্যারাইড ল্যাঙ্গুয়েজ, সেখানে বিভিন্ন ভাষাভাষী রয়েছে বা বিভিন্ন ভাষা রয়েছে। বিভিন্ন ভাষা রয়েছে মানে কি, সেখানে বিভিন্ন ভাষার শিক্ষার্থী রয়েছে। টিচার শুড গিভেন দেয়ার স্টুডেন্ট, তো এই মুহূর্তে শিক্ষক মহাশয় তিনি কি করবেন? অপশানগুলো দেখো, অ্যাডিকুয়েট সেলফ কিছু কি এক্সপ্লেনারি নোট, তিনি আরও বেশি পরিমাণে নিজের নোট লিখবেন। অপশান নাম্বার বি বলছে কিছু কি সামারাইজ অ্যান্ড সিম্পলিফাইড হচ্ছে কি ভেরিয়েশন অফ দ্য টেক্সট, তুমি প্রত্যেকটা টপিককে ভালো করে সামারাইজ করবে এবং সিম্পলিফাই করে বুঝিয়ে দেবে। অপশান নাম্বার সি বলছে ওয়ার্কশিট উইথ এ ভ্যারাইটি অফ টাস্ক হোয়েল কনভার্টিং দ্য সিলেবাস, কী হচ্ছে ওয়ার্কশিট উইথ এ ভ্যারাইটি অফ টাস্ক, তুমি কী করবে, শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ ওয়ার্কশিট দেবেন, বোঝা গেল, বিভিন্ন ধরনের ওয়ার্কশিট প্রদান করবে সিলেবাস রিলেটেড। আর অপশান ডি বলছে কমফর্টেবল এনভায়রনমেন্ট টু ডেভেলপ কিছু কি রিকোয়েস্টিক স্কিল, তো শিক্ষার্থীদের জন্য যে ধরনের স্কিলগুলোর প্রয়োজন সেই সমস্ত স্কিলগুলোকে প্রোভাইড করতে হবে কিসের মাধ্যমে, কমফর্টেবল এনভায়রনমেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের যে পরিবেশ রয়েছে বা অনুকূল পরিবেশের মাধ্যমে। আনসার কী হবে বলে ফেলো? একদম এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার আমাদের ডি, অর্থাৎ অনুকূল বা কমফোর্টেবল এনভায়রনমেন্টের মাধ্যমেই তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় স্কিলগুলো রয়েছে তারা কিন্তু শিখতে পারবে। অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট। ক্লিয়ার? চলো 27 আনসার করো এবার। 27 বলছে ড্যাশ সাপ্লাই হচ্ছে কি কম্প্রিহেন্সিবল ইনপুট ইন লো অ্যাংজাইটি, যখন লো অ্যাংজাইটি থাকবে বা লো উদ্বিগ্ন থাকবে তখন কম্প্রিহেন্সিবল ইনপুট প্রদান করতে হবে। কি বলছে দেখো, ইজ দ্য কিছু কি বেসিস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড এক্সাম্পল উড বি, তোমাকে এমন একটা এক্সাম্পল চুজ করতে হবে যেখানে কিন্তু কি থাকবে, কম্প্রিহেন্সিবল ইনপুট থাকবে, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে সেই বিষয়টা কিন্তু থাকবে। দেখো কি বলছে, দ্য টিচার ডাইরেক্ট লার্নিং ইন দ্য ক্লাসরুম, তো শিক্ষক মহাশয় ক্লাসরুমে গিয়ে ডাইরেক্ট পড়াতে শুরু করবে। অপশন বি বলছে কোলাবোরেশন অফ দ্য স্টুডেন্ট ইন লার্নিং সিচুয়েশন, তুমি যে পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছ বা শেখাচ্ছ তখন শিক্ষার্থীরা যদি নিজেদের মধ্যে কোলাবোরেশন করতে পারে তাহলে কিন্তু তারা কিন্তু বেস্ট লেভেলে কিন্তু যে কোনো জিনিস শিখতে পারবে। অপশান সি বলছে হোমওয়ার্ক ডিজাইন টু ইউজ প্যারেন্টস সাপোর্ট, তো তুমি শিক্ষার্থীদেরকে যে হোমওয়ার্কগুলো দিয়েছো তার যে প্যারেন্টস রয়েছে সেগুলোকে করে দেবে। অপশান নাম্বার ডি স্টুডেন্ট থেকে রিসিভ ফিডব্যাক ফর ইরর কারেকশন রেগুলারলি, এখানে শিক্ষার্থীদেরকে কী করতে হবে, ইরর কারেকশনের জন্য ফিডব্যাক প্রদান করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে বলে ফেলো প্রত্যেকে, একদম কারেক্ট অপশান নাম্বার বি। তাহলে শিক্ষার্থীরা তখনই ভালো শিখতে পারে যখন তারা কি করে, ক্লাসরুমের মানে ক্লাসরুমে কি বলছে, ক্লাসরুম অফ দ্য স্টুডেন্ট অফ লার্নিং সিচুয়েশন, অর্থাৎ যখন তাদের মধ্যে কোলাবোরেশন থাকবে, কোলাবোরেশন মানে হচ্ছে সহযোগিতা থাকবে, তখনই কিন্তু এটা হবে। অপশান বি কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন 28 নম্বর কোশ্চেন দেখো। 28 নম্বর কোশ্চেন বলছে হাউ ক্যান টিচার রেসপন্ড টু অর যে কারেক্ট স্টুডেন্ট রাইটিং ইন ওয়ে দ্যাট আর ইফেক্টিভ, তো তুমি একজন শিক্ষক হয়ে একজন শিক্ষার্থীর রাইটিং স্কিল কীভাবে দক্ষ করে তুলবে। অপশানগুলো দেখো, বলছে কারেক্টিং এভরি ইরর ইন দ্য এসে, তুমি প্রত্যেকটা জিনিসের তুমি বানান চেক করবে এবং বানান ভুল হলে সেটা কেটে দেবে, সেটা কখনোই তুমি করবে না, কারণ সবসময় যদি আমরা বানান ভুল ধরি তাহলে শিক্ষার্থীরা আর লিখতে চাইবে না।
তারা নিজেকে ছোট ভাববে। অপশান বি বলছে রাইটিং ডিটেলড কমেন্টস ইন দ্য হচ্ছে কি মার্জিন, তুমি শিক্ষার্থীদের জন্য কি করবে, একটা কমেন্ট দিয়ে দেবে, একটা বার্তা দিয়ে দেবে। অপশান নাম্বার সি বলছে অফিসারিং এনকারেজিং অ্যান্ড সামারাইজিং রিমার্ক, ঠিক আছে, এটা অফিসারিং এনকারেজিং করবে এবং সামারাইজ করবে মানে সংক্ষিপ্ত করবে। অপশান ডি বলছে লোকেটিং প্যাটার্ন অফ দ্য ইরোর অ্যান্ড সাজেস্টিং এনভায়রনমেন্ট, তো তুমি কি করবে, তুমি করবে যে শিক্ষার্থীর কোথায় সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাগুলোকে সংশোধন করার চেষ্টা করবে। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে আমাদের অপশান নাম্বার ডি। ওকে, চলো নেক্সট দেখো 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেন বলছে সাম প্যারেন্টস অফ স্টুডেন্ট উইথ লার্নিং ডিফিকাল্টিস মে হ্যাভ আনরিয়ালিস্টিক হচ্ছে কি এক্সপেকটেশন ফ্রম দেয়ার চিলড্রেন, দ্য টিচার ক্যান সাপোর্ট সাচ স্টুডেন্ট বাই। তো এখানে কি বলা হয়েছে, অনেক বাবা মা রয়েছে, তার যে শিশু রয়েছে বা তার যে সন্তান রয়েছে তার কি ক্যাপাবিলিটি রয়েছে, তার শিখার কি দক্ষতা রয়েছে, সেগুলো তারা মনে করতে চায় না। তারা সবসময় চায় যে তারা কী হবে, আনএক্সপেকটেশন যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে, আনসারগুলো রয়েছে, সেগুলো তারা আনসার করতে পারবে। বোঝা গেল? সেগুলো কি সম্ভব? কখনোই সম্ভব নয়। দেখো কি বলছে, অপশান এ বলছে কি পারসুয়েডিং দেম টু হচ্ছে কি লাইজ উইথ হচ্ছে কি আদার সাচ স্টুডেন্ট, তুমি কি করবে, যে স্টুডেন্টগুলো ভালো কিছু করেছে তাদের সঙ্গে তাদেরকে তুলনা করবে। অপশান বি বলছে এক্সপ্লেনিং টু দ্য হচ্ছে কি প্যারেন্টস অ্যাবাউট দ্য চিলড্রেন ক্যারেক্টারিস্টিক অ্যান্ড এবিলিটি, তো তুমি কি করবে, শিশুদের বাবা মায়ের কাছে তাদের যে অ্যাবিলিটি রয়েছে সেই সম্পর্কে তাদেরকে স্বচ্ছ ধারণা দেবেন। বোঝা গেল? তাহলে যে সমস্ত শিক্ষার্থীর আইকিউ লেভেল খুবই কম, সে তার বাবা মা যদি অনেক বেশি তার কাছে আশা করে, তাহলে সেটি কি কখনো পূরণ হবে? কখনোই হবে না। তাহলে শিশুর বা শিক্ষার্থীর যে ক্যাপাবিলিটি রয়েছে সেই ক্যাপাবিলিটি সম্পর্কে তাদেরকে ইনফরমেশন দিতে হবে। ক্লিয়ার? অপশান সি বলছে প্রোভাইডিং ইনস্ট্রাকশন ফর ডিলিং উইথ দ্য স্টুডেন্ট হোম, তো শিশুদেরকে যখন বাড়িতে কাজকর্ম দেওয়া হয় তাদের যে কাজকর্মগুলো তারা করছে কিনা সেটাকে দেখা হয়, এটা কখনোই সম্ভব নয়। ওকে, অপশান ডি বলছে মেকিং এ ক্লিয়ার রেফারেন্স টু দ্য লার্নিং অবজেক্টিভস, বলছে মেকিং এ ক্লিয়ার রেফারেন্স, বলছে মেকিং এ ক্লিয়ার রেফারেন্স মানে তোমাকে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে টু দ্য লার্নিং অবজেক্ট, শিক্ষার কি লক্ষ্য রয়েছে সে সম্পর্কে। তাহলে কী হবে আনসার বলে ফেলো, একদম একদম সঠিক আনসার বলে ফেলো প্রত্যেকে, একদম। এখানে তাহলে আমরা কী করবো আনসার, এক্সপ্লেনিং টু দ্য হচ্ছে কি প্যারেন্টস অ্যাবাউট দ্য চিলড্রেন ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ডেভেলপমেন্ট, তাহলে এখানে আমরা কি করব, শিশুদের যে ক্যাপাবিলিটি রয়েছে, তাদের যে দক্ষ রয়েছে সেগুলো সম্পর্কে তার বাবা মাকে বোঝাতে হবে, তার প্যারেন্টসকে বোঝাতে হবে। ক্লিয়ার? যে তোমার সন্তানের আইকিউ লেভেল এইরকম, সে কিন্তু এর থেকে আর ভালো কিছু করতে পারবে না, তাই এইভাবে কিন্তু তার বাবা মাকে বোঝাতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো লাস্ট কোশ্চেন আজকের আমাদের লাস্ট কোশ্চেন দেখে নাও। এখানে কি বলছে ভালো করে কোশ্চেনটা পড়ো। কোশ্চেনে বলছে এডুকেটার ইউজ ইউটিউব, তো বিভিন্ন এডুকেটার রয়েছে যারা ইউটিউব ব্যবহার করে টু টিচ ভিজুয়াল হচ্ছে কি লার্নার্স উইথ হচ্ছে কি ভিডিও পডকাস্ট অর ফর হচ্ছে কি অথরিটি লার্নার্স অ্যান্ড ইন্টারেক্টিভ গেমস ফর হচ্ছে কি ট্যাকটাইল লার্নার্স ইন দ্য হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ক্লাস হেয়ার হচ্ছে কি মাল্টিমিডিয়া ক্যাটার্স টু ইন্ডিভিজুয়াল। এখানে কি বলছে, তোমার ক্লাসরুমে যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে আছে তাদেরকে তুমি কি করলে, যে ইউটিউবের মাধ্যমে ক্লাস দিচ্ছ। বোঝা গেল? কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা অনেকটা এগিয়ে আছে তাদের জন্য তুমি কিসের ব্যবস্থা করেছো, ট্যাকটাইল গেমস অর্থাৎ দক্ষমূলক গেমসের তুমি ব্যবস্থা করেছো। এটাকে কি বলা হয়, বলছে মাল্টিলিঙ্গুইস্টিক ডিফারেন্স, বহুভাষাবিদদের মধ্যে পার্থক্য। অপশান বি বলছে লার্নিং স্টাইল, অপশান সি অথেন্টিক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর অপশান ডি বলছে লার্নিং ডিসএবিলিটি। তাহলে কী হবে অ্যান্সার, একদম কারেক্ট, এটা হবে আমাদের লার্নিং স্টাইলস। বোঝা গেল? তাহলে এটা হবে আমাদের এক ধরনের লার্নিং স্টাইল, যে তুমি কোন শিক্ষার্থীকে কীভাবে পড়াবে, এটা তোমার স্ট্র্যাটেজি বা তোমার একটা স্টাইল, এটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। ওকে, তো টোটাল 30টা প্রশ্ন কিন্তু আলোচনা করে দিলাম। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, আবার নেক্সট ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, হবে? ওকে, আর আগেকার ক্লাসগুলো দেখার জন্য তোমরা আমাদের যে পুরনো চ্যানেল রয়েছে WB এক্সাম গাইড, সেখানে ভিজিট করো। ওকে, থ্যাংক ইউ। হাতে আর কয়েকটা দিন রয়েছে, যদি তোমরা এই অল্প সময়ের মধ্যে সিলেবাসটিকে তোমরা রিভিশন করতে চাও তাহলে WB এক্সাম গাইডের পক্ষ থেকে যে নোটসগুলো প্রোভাইড করা হয়েছে সেই নোটসগুলো তোমরা বাই করতে পারো। এখানে প্রত্যেকটা নোটস তোমাদের একদম সিলেবাস ওয়াইজ কিন্তু ভাগ করা আছে, কোনো রকম সমস্যা হবে না। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা জিনিস, বাংলা গ্রামার, বাংলা পেডাগজি, সিটেট, ইংলিশ গ্রামার, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ফোল্ডারে কিন্তু রাখা আছে। তো তোমরা যারা কিন্তু আমাদের নোটসগুলো নিতে চাইছো প্রত্যেকে কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে 9647
9647300217 9647300217 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তোমরা নোটস পেয়ে যাবে। জাস্ট ফোল্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা নোটস একদম কালারফুল নোটস রাখা হয়েছে, যেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টকে কভার করবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস কিন্তু কালারফুল করে করা আছে, যেগুলো কিন্তু তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড এবং পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই অল্প সময়ের মধ্যে যদি প্রত্যেকটা সাবজেক্টের নোটস তোমরা পড়তে চাও, তাহলে অবশ্যই আমাদের নোটসগুলোকে কিনে নাও। মাত্র 100 টাকার বিনিময়ে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নোটস কিন্তু পেয়ে যাবে। আর এছাড়াও যদি তোমরা মক টেস্ট দিতে চাও তবুও কন্ট্যাক্ট করো, মাত্র 50 টাকার বিনিময়ে কিন্তু তোমরা রেগুলার 150 নম্বরে মক টেস্ট দিতে পাবে এক্সাম পর্যন্ত। তো তোমাদের জন্য অনেকগুলো আমরা কোর্স চালু করেছি, তো তোমাদের যেটা পছন্দ আমাদের সঙ্গে যোগাযোগ করো। নাম্বারটা লিখে রাখো 9647300217 9647300217। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া থাকবে। থ্যাংক ইউ। ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি টেট তোমাদের জন্য একটি মক টেস্টের ব্যবস্থা করেছে। তো এক্সাম পর্যন্ত তোমরা প্রতিদিন আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে। তো তোমরা যারা আমাদের মক টেস্টে পার্টিসিপেট করতে চাও, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করে রেগুলার আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে মক টেস্ট হচ্ছে। সকাল 8টার সময়, সকাল 11টা, দুপুর 2টো, বিকেল 5টা, রাত্রি 9টা 30, রবিবারে থাকছে আমাদের ফুল মক টেস্ট। এবং প্রত্যেকটি রাজ্যের প্রশ্ন কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। তো তোমাদের প্রিপারেশনকে আরও বেশি বেস্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের মক টেস্টে নিজের নামটিকে এনরোলমেন্ট করো। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে এনরোলমেন্ট করো। শুধুমাত্র মক টেস্ট না, তোমরা এছাড়াও আমাদের লাস্ট মিনিট সাজেশনের জন্য অল নোটস তোমরা পেয়ে যাবে। সঙ্গে থাকছে লাইভ ক্লাস, পিডিএফ, মক টেস্ট, প্রত্যেকটি জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সুবিধাগুলো উপভোগ করার জন্য এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।